স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। ব্রাজিল নাকি আর্জেন্টিনা, মন্ত্রীপাড়া থেকে ক্রিকেট পাড়া সবখানেই লাগতে শুরু করেছে বিশ্বকাপের উন্মাদনা। চলছে তর্ক আর কথার লড়াই, কেউ কাউকে ছাড় দিতে নারাজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের ফাঁকেও ক্রিকেটাররা আয়োজন করে দেখবে নিজের প্রিয় দলের খেলা। বিশ্বকাপ জুড়েই খেলাযোগ জানাবে তাদের বিশ্বকাপ ভাবনার কথা। আজ থাকছে টি-20 ক্যাপ্টেন লিটন দাসের আর্জেন্টিনা প্রেমের গল্প। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। যেদিন 7টা গোল খেলো সেদিন আমার কাছে মনে হচ্ছিল যে এই দলটা কিভাবে 5টা ওয়ার্ল্ড কাপ নিয়েছে। অবশ্যই সম্পূর্ণ চাপে রাখবো মুখ দিয়ে, যতক্ষণ পারবো মুখ দিয়ে চলতে থাকবে। আমার মনে হয় আমি শান্ত যথেষ্ট, ট্রাই করবো সবগুলাকে কোণঠাসা করার জন্য। 6 বছরেও আর্জেন্টিনা আনতে পারলেন না। চেষ্টা করিনি। আমার মনে হয় সাপোর্টার যারা ব্রাজিলেই থাক, তারা ডিজার্ভ করে না আর্জেন্টিনায় আসার জন্য। চেষ্টা করবো এবারের জন্য মেসি আমাদেরকে ওই সুযোগটা করে দেয় এবং আবার নেক্সট ইয়ার পর্যন্ত চলতে থাকবে। জার্সি পরানো নিয়ে কি যুদ্ধ হয়? চেষ্টা করবো এমন একটা জার্সি বানানো যে হাফ হাফ থাকবে, ব্রাজিলও থাকবে আর্জেন্টিনাও থাকবে। রবার্তো লিটন কার্লোস নামটা শুনে একটু মজা পাচ্ছেন হয়তোবা, বাট লিটনের যেই ফ্রি কিকটা দেখেছেন সেটা দেখলে আপনাদের হয়তোবা রবার্তো কার্লোসের কথা মনে পড়ে যেতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে লিটন দাস কোন দলের সাপোর্টার জার্সি দেখলেই বুঝতে পারছেন। 3টা স্টার আর্জেন্টিনার সাপোর্টার। লিটন, কখনো কি ব্রাজিল আর্জেন্টিনা এই যে থাকে না, একটু কম্পেয়ার করতে গিয়ে খুব বাজে দল মনে হয়েছে ব্রাজিলকে? যেদিন 7টা গোল খেলো সেদিন আমার কাছে মনে হচ্ছিল যে এই দলটা কিভাবে 5টা ওয়ার্ল্ড কাপ নিয়েছে। আমি জানি আপনার বাসাতেই কিন্তু ব্রাজিলের একজন সমর্থক আছেন, আপনার বেটার হাফ, যিনি যুদ্ধটা আসলে কেমন হয় এবং কখন থেকে আসলে আপনার এই আর্জেন্টিনার প্রতি ভালো লাগা বা ভালোবাসা? আমার ফুল হোল ফ্যামিলি আর্জেন্টিনার সাপোর্টার। এক কথা বলতে গেলে আমি যবে থেকে জ্ঞান বুদ্ধি আমার হয়েছে আমি আর্জেন্টিনার সাপোর্টার। অবভিয়াসলি আমার ওয়াইফ ব্রাজিলে, তো চলতে থাকে যুদ্ধ। আচ্ছা, তাকে কখনো কি আসলে একটু ব্রাজিল থেকে আর্জেন্টিনায় কনভার্ট করা বা নিয়ে আসার চেষ্টা করেছেন? আমার তো মনে হয় ব্যর্থ হয়েছেন, যার কারণে এখন পর্যন্ত আসলে কত বছর হলো বিয়ের? অলমোস্ট 19, তো 6 বছর, 6-7-এর কাছাকাছি। 6 বছরেও আর্জেন্টিনায় আনতে পারলেন না। চেষ্টা করিনি। আমার মনে হয় সাপোর্টার যারা ব্রাজিলেই থাক, তারা ডিজার্ভ করে না আর্জেন্টিনায় আসার জন্য। অনেক ধন্যবাদ। লিটন দাস জার্সি পরে আছেন 3 স্টার। এই 3 স্টারটা হয়তো বা এই বিশ্বকাপের পর যখন আবারও কথা বলবো 4 স্টার পরে বসতে পারবেন। স্বপ্নটা তো দেখেনি? অবশ্যই স্বপ্ন দেখি। নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা। পতাকা, জার্সি, তর্ক, খোঁচা সব মিলিয়ে ফুটবল বিশ্বকাপ বাংলাদেশে শুধু একটা টুর্নামেন্ট নয়, যেন এক মাসের জাতীয় উৎসব। সেই উৎসবের রং এবার ধরা দিয়েছে পুরান ঢাকার টিকাটুলির এক সরু গলিতে। KM দাস লেনের মিতালি স্কুলের পাশের গলিটি স্থানীয় তরুণদের হাত ধরে হয়ে উঠেছে ফিফা গলি, যেখানে দেয়ালে দেয়ালে মেসি, নেইমার, পেলে, ম্যারাডোনা, আর আছে বাংলাদেশের হামজা চৌধুরীও। ফুটবল পাগল সেই গলির গল্প জানাবেন জুবায়ের নূর। এই গলিতে কেউ শুধুমাত্র একজন দর্শক নয়, যেই পথচারী থেমে ছবি তুলছেন, যিনি দেয়ালে রং করেছেন, যিনি ব্যানার টাঙিয়েছেন, যেই ছোট ছোট বাচ্চারা বল পায়ে ছোটাছুটি করছেন, এমনকি যেই অভিভাবকরা তা দেখে হাসছেন, সবাই এক উৎসবের অংশ। যেই উৎসবের নাম দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, ফিফা বিশ্বকাপ। আর এই উৎসবকে গায়ে মাখিয়েই এলাকাবাসী তৈরি করলো এক ফুটবল পাড়া, যার নাম ফিফা গলি। এখানে ফুটবল শুধুমাত্র একটা খেলা নয়, এখানে ফুটবল রীতিমতো প্রেমের নাম, এখানে ফুটবল রীতিমতো এক পাগলামির নাম। টিকাটুলি KM দাস লেন, মিতালি স্কুলের পাশের গলি, ওরফে ফিফা গলি। গলির মুখে নীল ব্যানার, দেয়ালে দেয়ালে বিশ্ব ফুটবলের মুখ। কোথাও মেসি বিশ্বকাপ ট্রফিতে চুমু খাচ্ছেন, কোথাও নেইমারের চোখে স্বপ্ন ছোঁয়ার আগুন, মিশন হেক্সার আগুন। ম্যারাডোনার বিশ্বজয়ের চিৎকারের পাশে পেলের বিজয়ী হাসি, আর তার পাশেই আছে বাংলাদেশের পোস্টার বয় হামজা চৌধুরী, যিনি মনে করিয়ে দেন বাংলাদেশও একদিন এই গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চে যাবে, এবং সেটা খুব বেশি দূরে নয়। বাংলাদেশ হামদা ছবি আঁকছি, আপনার আরও জামাল ভাইয়ের ছবি আঁকবো। বাংলাদেশ নাই, কিন্তু এই ওয়ার্ল্ড কাপে আমাদের ইয়েতে যে বাংলাদেশও খেলতেছে এরকম আমরা, কেন নেক্সট ওয়ার্ল্ড কাপে আমরা চিন্তা করি, নেক্সট ওয়ার্ল্ড কাপ বা পরের ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি বাংলাদেশ জানি খেলতে পারে।
ব্রাজিলের রোনালদো নাজারিও থেকে শুরু করে আর্জেন্টিনার ডি মারিয়া বাদেও দেয়ালে জায়গা করে নিয়েছেন তরুণ প্রজন্মের আইকন ফ্রান্সের এমবাপ্পে কিংবা স্পেনের দামাল লামিনে ইয়ামাল। তবে এখানেই শেষ নয়, উৎসবের এই রং ছড়াতে আরো অনেক বাকি। এই আয়োজনটা তো মাত্র অর্ধেক করছি, মানে বৃষ্টি বাদল আবার যে ঈদ ছিল এই কারণে করতে পারিনি। এই আবার কিছুদিনের ভিতরে 3-4 দিনের ভিতরে পুরো আয়োজনটা কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের এখানে প্রজেক্টরের ব্যবস্থা আছে, এলাকার সবাই ছোট বড় সবাই একসাথে খেলা দেখবো। এখানে ছোটদের আবার আপনার টুর্নামেন্ট আছে, আবার ছোটদের জন্য খাবার আছে, জার্সি মার্সি সব কিছু আয়োজন আমরা করছি। প্রজন্ম পাল্টেছে কিন্তু দেয়ালের ভাষা একটাই, সেটা ফুটবল। যে ভাষায় দেয়ালগুলো যেন পাস দিচ্ছে, রংগুলো ড্রিবল করছে, আর প্রতিটি মোড় থেকে ভেসে আসছে একটাই ডাক, আসছে বিশ্বকাপ। ট্রফি কার ঘরে যাবে সেটা পরে দেখা যাবে, কিন্তু বিশ্বকাপের আবেগ সেটা ইতিমধ্যেই বাংলাদেশের দখলে। না আসলে ভাত দেখতেছি না, এটা তো পাঁচটা নিয়ে যে সেই থামছে আর আগাইতেছে না, পাঁচটা নিয়ে থাকছে। তো আর্জেন্টিনা ভাত খায় না, আর্জেন্টিনা তেয়ারি খায়। ফুটবল তো এমনই, যেখানে দূরের তারাকে ভক্তরা নামিয়ে আনে নিজেদের পাড়ায়, আর ছোট্ট এক গলি রূপ নেয় বিশ্বকাপ গ্যালারিতে। বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ খেলে না, তবে এ দেশেও বিশ্বকাপ আসে। সেটা শুধু টিভির পর্দায় নয়, সেটা গলিতে, দেয়ালে, চায়ের কাপে, মানুষের কণ্ঠে। আর সেই কণ্ঠে ভিন্ন দল হলেও সুর কিন্তু একটাই, সেটা ফুটবল, ফুটবল আর ফুটবল। জুবায়ের নূর, ৭১। ডাইনামিক প্রেসিং এর নামে টিকিট নিয়ে প্রতারণাই শুধু নয়, ফিফার বিরুদ্ধে এবার উঠেছে পরিবেশের ভয়াবহ ক্ষতি করার অভিযোগ। গ্রিনলি নামের একটা প্রতিষ্ঠানের রিপোর্ট বলছে 2026 বিশ্বকাপে প্রায় 8 মিলিয়ন টন কার্বন উৎপাদন হবে, যা আগের বারের দ্বিগুণেরও বেশি। অথচ ক্লাইমেট কনফারেন্সে কার্বন এমিশন 2040 সালের মধ্যে নেট জিরোতে নামিয়ে আনার ঘোষণা দিয়েছিল ফিফা। রিপোর্টে বিস্তারিত। 7.8 মিলিয়ন টন সংখ্যাটা মাথায় রাখুন। কার্বন অ্যাকাউন্টিং প্ল্যাটফর্ম গ্রিনলির নতুন রিপোর্ট বলছে 2026 বিশ্বকাপ থেকে মোট 7.8 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড ইকুইভ্যালেন্ট এমিশন তৈরি হবে। কাতার 2022-এ সরকারিভাবে রিপোর্ট করা 3.7 মিলিয়ন টনের দ্বিগুণেরও বেশি। বিশ্বকাপ যত বড় হচ্ছে, বিল তত ভারী হচ্ছে, শুধু ট্রফির জন্য নয়, পৃথিবীরও। কিন্তু সমস্যাটা স্টেডিয়াম বা ইনফ্রাস্ট্রাকচারে নয়। রিপোর্ট বলছে মোট এমিশনের 87% আসছে ফ্যান ট্রাভেল থেকে, আনুমানিক 6.82 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড। এই সংখ্যাটা প্রায় 7,25,000 মানুষের পুরো এক বছরের কার্বন ফুটপ্রিন্টের সমান। মানে বিশ্বকাপের সবচেয়ে বড় এনভায়রনমেন্টাল ভিলেন স্টেডিয়াম নয়, ফ্লাইট। কেন এত বেশি? এবার 48টা দল, 104টি ম্যাচ, কাতারের চেয়ে 40টি বেশি, আর একটি শহরের পরিবর্তে 3টি দেশের 16টি সিটিতে খেলা। দোহায় সব ম্যাচ এক জায়গায় ছিল, ফ্যানরা একবার গেলেই চলতো। এবার নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলস, ডালাস থেকে ভ্যাঙ্কুভার, প্রতিটা ম্যাচে নতুন ফ্লাইট। ইন্টারন্যাশনাল ভিজিটররা মোট অ্যাটেন্ডেন্সের মাত্র 35%, কিন্তু ট্রাভেল রিলেটেড এমিশনের 74% তাদের থেকে। গড় রাউন্ড ট্রিপ 19,400 কিলোমিটার, কাতার বিশ্বকাপের চেয়ে অনেক অনেক বেশি। তুলনাটা কাতারের সাথে করলে একটা মজার ছবি বের হয়। কাতার বিশ্বকাপে 7টি নতুন স্টেডিয়াম বানাতে হয়েছিল, ইনফ্রাস্ট্রাকচার একাই মোট ফুটপ্রিন্টের 1/4। এবার বেশিরভাগ ভেন্যু এক্সিস্টিং এনএফএল আর স্পোর্টস স্টেডিয়াম, ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড এমিশন মাত্র 3.1%। স্টেডিয়াম বানানোর সমস্যা নেই, কিন্তু ফ্লাইটের সমস্যা আরও বড় হয়ে গেছে। অথচ ফিফা COP26-এ প্রমিস করেছিল 2030-এর মধ্যে 50% এমিশন কমাবে, 2040-এর মধ্যে নেট জিরো। কিন্তু গ্রিনলির রিপোর্ট বলছে 104 ম্যাচের এক্সপান্ডেড টুর্নামেন্টের জন্য ফিফা এখনো কোনো আপডেটেড এমিশন এস্টিমেট পাবলিশ করেনি। গ্রিনলির কো-ফাউন্ডার অ্যালেক্সিস নরম্যান্ড বললেন সোজা কথা, ইভেন্ট আরো ডেন্স, আরো ভালো কানেক্টেড রিজিয়নে করতে হবে, ট্রাভেলের ডিস্টেন্স কমাতে হবে, সাস্টেইনেবিলিটি, হোস্ট সিলেকশনের ক্রাইটেরিয়া বানাতে হবে। ফুটবল প্রতি 4 বছরে বিশ্বকে এক করে, কিন্তু সেই একত্রিত হওয়ার খরচটা কে দিচ্ছে? পরিবেশের যে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতিপূরণই বা দেবে কারা? সেই প্রশ্নটা এখন মাঠের বাইরেও উঠছে। খালিদ জামিল, ৭১।
ইতিহাসের সর্বকালের সেরা দল নিয়েই কি বিশ্বকাপ খেলতে যাচ্ছে পর্তুগাল? মার্কেট ভ্যালু তো সে কথাই বলছে। পেছনে ফেলেছে আর্জেন্টিনা, ব্রাজিলের মতো হেভিওয়েট দলগুলোকে। CR7 এর হাতে শিরোপা ওঠার সব বন্দোবস্ত করেই কি মাঠে নামছে পর্তুগিজরা? আবু নাইমের রিপোর্টে বিস্তারিত। হাতে মরলে লাখ টাকা আর ক্রিশ্চিয়ানো রোনালদো বুড়ো হলেও তার দাম বিলিয়ন ডলারের নিচে নামে না। সৌদি প্রো লিগের কথাই ধরুন না, কোথায় উঠতি ক্লাবগুলো তরুণ ফুটবলারের পেছনে ইনভেস্ট করবে ভবিষ্যতের কথা মাথায় রেখে, তা না করে CR7 এর পেছনে দেদারসে ঢালছে টাকা। মাঠের পারফরম্যান্স আর ব্র্যান্ড ভ্যালুতে আল নাসেরকে অবশ্য ভালোভাবেই পুষিয়ে দিচ্ছেন পর্তুগিজ তারকা, যেটা কিনা মহাকালের মহাজাগতিক ফুটবলার খ্যাত লিওনেল মেসিকেও ঠিক পেরে উঠছে না। কিন্তু এবারের বিশ্বকাপে স্রেফ রোনালদোই তো হাইলি রেটেড ফুটবলার নয়। অবস্থা এমন যে ওদের টোটাল স্কোয়াডের দাম ছাড়িয়ে যাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও। পর্তুগাল কি নিজেদের ইতিহাসের সর্বকালের সেরা দলটা নিয়েই এবারের বিশ্বকাপ খেলতে এলো কিনা সেই আলোচনায় ঘি ঢালছে ওদের স্কোয়াড ভ্যালুয়েশন। 2006 থেকে 2026 গেল 20 বছরে যত বিশ্বকাপ হয়েছে প্রত্যেক আসরেই খেলেছেন রোনালদো। গেল আসরেই দারুণ একটা দল পেয়েছিলেন CR7, তবে সেই তারা 4 বছর পর এসে আরও পরিণত। 2022 বিশ্বকাপের চেয়েও শক্তপোক্ত। পরিসংখ্যান বলে এটাই সবচেয়ে দামি স্কোয়াড পর্তুগিজদের হিস্ট্রিতে, যেখানে ব্রাজিল, আর্জেন্টিনাও পাত্তা পায়নি। স্কোয়াডের বর্তমান বাজার দর 101 বিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রা যা 14-15 হাজার কোটি টাকা। এই স্কোয়াডের মিডফিল্ডের দামই তো 417 মিলিয়ন ইউরো, যা টাকায় 5,500 কোটির বেশি। ফরওয়ার্ড লাইনের দাম 214 মিলিয়ন, আর ডিফেন্সের ট্রান্সফার মার্কেট ভ্যালু 325 মিলিয়ন ইউরো। অর্থাৎ এই দলটা যদি বাজার দামে কিনতে হয় তবে টাকার অঙ্ক যথেষ্ট হওয়া চাই। খেলার প্রাণ বলা হয় মিডফিল্ডকে, আর সেখানেই পর্তুগাল রেখেছে ইউরোপের অন্যতম সেরা তারকাদের। পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা ভিতিনহা, জোয়াও নেভেসরা আছেন, সেই সাথে ব্রুনো ফার্নান্দেজ, রুবেন নেভেজের মতো তারকারাও। ঠিক এতটা শক্তিশালী মিডফিল্ড এর আগে পায়নি পর্তুগাল। শিরোপার রেসে দারুণ ফাইট হতে পারে এবার, তবে চমকটা দেখিয়েছে ব্রাজিল আর আর্জেন্টিনাকে পেছনে ফেলে। সেলেসাওদের দাম 943 মিলিয়ন ইউরো, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের 799 মিলিয়ন ইউরো। মাঠে নামার আগেই যেন এক ধাপ এগিয়ে পর্তুগাল গেল। এই স্কোয়াডের আরও একটা ভালো দিক, বড় কোনো তারকাকে নিয়েই তেমন ইনজুরি কনসার্ন নাই। ভিতিনহা থেকে রোনালদো পর্যন্ত প্রায় সবাই ফুল ফিট। অথচ ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেনের মতো দলগুলো তাদের সেরা তারকাদের রিপ্লেস খুঁজছে ইনজুরির কারণে। এসব বিষয় মিলিয়ে এবার ব্যালেন্সড অ্যান্ড হাই প্রোফাইল একটা টিম বানিয়ে যাচ্ছে বিশ্বকাপে। ট্রফি বাগানোর সব রসদই আছে, অস্ত্রগুলো শুধু ঠিকঠাক কাজে লাগানো চাই। আবু নাইম, 71। বিশ্বকাপ ঘিরে পাগলামির শেষ নেই। এবার 3 আর্জেন্টিনার সমর্থক প্রায় 300 দিন সাইকেল চালিয়ে পৌঁছে গেছেন যুক্তরাষ্ট্রের কানসাসে। সেখানেই আকাশী নীল দল বিশ্বকাপ ডিফেন্ড করার মিশনে আসন গেড়েছে। 2 চাকায় প্রায় 17,000 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার গল্প মঈন হাসানের রিপোর্টে। সিনেমার রূপালী পর্দার গল্পকেও হার মানায় বাস্তব জীবন। কখনো কখনো মানুষের উন্মাদনা আর আবেগ এমন এক উচ্চতায় পৌঁছায় যা রূপকথাকেও হার মানায়। ঠিক এমনই এক অবিশ্বাস্য রুদ্ধশ্বাস আর রূপকথার জন্ম দিলেন 3 আর্জেন্টাইন ক্রেজি ফ্যান। লক্ষ্য উত্তর আমেরিকা, মিশন প্রিয় দল আর্জেন্টিনা আর ফুটবল জাদুকর লিওনেল মেসিকে সমর্থন জোগানো। ভিসেন্তে কনকুলিনি, ইয়ামান্ডু মার্টিনেজ, মিগেল সিলিও, 3 নাম, স্বপ্ন একটাই, নর্থ আমেরিকা। মাসের হিসেবে প্রায় 10 মাস, দিনের হিসেবে প্রায় 300 দিন ধরে সাইকেল চালিয়েছেন। পথ পাড়ি দিয়েছেন প্রায় 17,000 কিলোমিটার। আর্জেন্টিনা বেস ক্যাম্প পেতেছে যুক্তরাষ্ট্রের কানসাসে। প্রিয় দলের পাশে থাকাই এখন 3 আলবিসেলেস্তে ফ্যানের মূল কাজ। এর মধ্যেই আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি, তার কোচিং স্টাফ, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি ক্লদিও তাপিয়ারের সাথে দেখা করেছেন ওই 3 সমর্থক। সভাপতি তাপিয়া সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে তাদের প্রশংসা করেছেন। আকাশী নীল জার্সির প্রতি আর্জেন্টাইন সমর্থকদের ভালোবাসা, উন্মাদনার কোনো সীমানা নেই, যার জীবন্ত উদাহরণ যুক্তরাষ্ট্রে আসা 3 ভক্ত। এএফএ সভাপতি তাপিয়া তার পোস্টে এভাবেই বলেছেন। তবে সবার প্রশংসা আর ভালোবাসা পাওয়া 3 ভক্তের পাড়ি দিতে হয়েছে কঠিন সব পথ।
বলিভিয়া পেরুর বিভিন্ন অঞ্চল যেখানে 5000 কিলোমিটারের বেশি উচ্চতায় সাইকেল চালাতে হয়েছে। বিশাল উচ্চতা, হিমশীতল আবহাওয়া, দুর্গম পথ, সব ধরনের অভিজ্ঞতাই ছিল এই যাত্রায়। প্রতিটি সাইকেলে প্রায় 36 কেজি পরিমাণ সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল, যেখানে তাদের পোশাক, যন্ত্রপাতি, খাদ্য সামগ্রী, তাঁবু, স্লিপিং ব্যাগ এমন অনেক জিনিস ছিল। আশ্চর্যের ব্যাপার, তারা কেউ পেশাদার সাইক্লিস্ট না। মাত্র 2 ধরনের ভালোবাসায় তারা 3 জন এক হয়েছিলেন, ভ্রমণ করার নেশা আর আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা। স্মরণীয় এই যাত্রা আরও পূর্ণতা পাবে লিওনেল মেসির হাতে আরেকবার বিশ্বকাপ শিরোপা উঠলে। মেসির হয়তো এটাই শেষ বিশ্বকাপ, আর সারা জীবন গল্প করার রসদ পেয়ে গেলেন আর্জেন্টিনার ওই 3 ভক্ত। মঈন হাসান, ৭১। ভারতকে ভয় পাওয়ার প্রশ্নই আসে না, বরং ফাইনালে ভারতীয়দের হারিয়ে বাড়তি আনন্দ পেতে মুখিয়ে বাংলার নারী ফুটবলাররা। বৃহস্পতিবার হোটেলে বিশ্রামে কাটিয়েছে মারিয়া আনিকারা। দলের সহকারী কোচ আবুল হোসেন জানিয়েছেন, নিজেদের ও প্রতিপক্ষের দুর্বলতা ও শক্তিমত্তা নিয়ে অ্যানালাইসিস করেছে বাংলাদেশ দল। গোয়া থেকে সাইফুল রূপকের রিপোর্ট। পিটার বাটলার কি লিখছেন? রেসিপিটা কি? ভারতীয়দের চোখের জল, নাকের জল এক করে ছাড়বেন? রাইভাল ইন্ডিয়াকে ওদের মাঠে নাকানি চুবানি খাইয়ে হ্যাট্রিক শিরোপা নিয়ে ঋতুপর্ণরা বুনো উল্লাসে মাতবেন? অমন মুহূর্ত, উৎসবের উপলক্ষই তো চায় বাংলার কোটি খেলাপ্রিয় মানুষ। শনিবার গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে নারী সাফের ফাইনাল মাতাতে কতটা আত্মবিশ্বাসী টিম বাংলাদেশ, ধারণা দিয়েছেন দলের সহকারী কোচ আবুল হোসেন। ইন্ডিয়া সম্বন্ধে আমাদের ধারণাটা প্রচুর, কারণ আমরা সবসময় ইন্ডিয়ার সাথে খেলি এবং এক্সাইটেড মনে করি ইন্ডিয়ার সাথে খেলাটা। এবং আমরা গ্রুপ পর্যায়ে খেলেছি, সেই ম্যাচ আমাদের মেয়েরা লস করেছে। যে এটা আমরা লস বলবো না, সেটা থেকে আমরা কিছু শিখতে পেরেছি এবং ইন্ডিয়ার সাথে কিভাবে ম্যাচ খেলবো, আমাদের মানে কোচিং স্টাফ এবং আমাদের যারা ম্যাচ অ্যানালাইসিস করে সেটা নিয়ে আমরা অনেক পর্যালোচনা করেছি। এবং আগামীকাল আমাদের একটা সেশন আছে, সেই সেশনে আমরা এই কাজগুলো করব এবং ফাইনাল ইনশাল্লাহ ইন্ডিয়ার সাথে উইন করব ইনশাল্লাহ। সেমিফাইনালের 2 ম্যাচেই দেখা গেছে জমজমাট লড়াই। নেপালকে 2-1 হারিয়েছে বাংলাদেশ, ভুটানকে কোনো মতে 1 গোল দিয়ে ফাইনালে উঠেছে ভারত। বৃহস্পতিবার গোটা দিন হোটেলেই বিশ্রামে কাটিয়েছে 2 দল। মধ্যমাঠে বল দখলে নেয়া, লং শট খেলে প্রতিপক্ষকে ঘাবড়ে দেয় পাকা ভারতীয় নারীরা। জানা আছে বলেই বাংলাদেশের মধ্যমাঠের পাকা প্লেয়ার মনিকা চাকমার ইনজুরি বেশ চাপেই ফেলছে টিম ম্যানেজমেন্টকে। মনিকা গতকালকে ম্যাচের মধ্যে একটু ব্যথা পেয়েছে, তাকে অবজারভেশনে রেখেছি এবং ফিজিও ধারা তাকে সুস্থতা করার জন্য সে আপ্রাণ চেষ্টা করছে। এবং আগামীকাল সে ট্রেনিং সেশনে যদি অংশগ্রহণ করে তাহলে বোঝা যাবে সে ভালো আছে। নেপালের বিপক্ষে ডিফেন্স, মিডফিল্ড এবং ফরওয়ার্ড লাইনে উন্নতি দেখা গেছে। বলা যায় দারুণ এক জয়, দল আরও সাহসী এবং খুনে মেজাজি হয়ে উঠেছে। ওপারে চলে যাওয়া শিউলি আজিমের মাকে জয়টা উৎসর্গ করেছে গোটা দল। দলের অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি এখন কেমন আছে? ফাইনাল খেলতে কি প্রস্তুত? এখন দলের অবস্থা অবশ্যই ভালো, কারণ গতকালকে আমরা একটা ভালো ম্যাচ খেলেছি, ম্যাচ খেলে আমরা ফাইনালে উঠেছি। শিউলিও একটু উজ্জীবিত আছে, শিউলি ভালো মানে আমাদের দলের সবাই উজ্জীবিত আছে, সমস্যা নেই। গোয়ায় চলছে 8ম নারী সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের প্রথম 5 আসরে ট্রফি গেছে ভারতীয়দের ঘরে। গেল 2 বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। ভারতের 6ষ্ঠ নাকি বাংলাদেশের মিলবে তৃতীয় শিরোপা? উত্তর মিলবে শনিবার রাতে। সাইফুল রূপক, ৭১, গোয়া, ভারত। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।